বৈশ্বিক বা স্থানীয়। সম্প্রতি কয়েক বছর ধরে যে কোনো রাজনৈতিক টানাপোড়েন, যুদ্ধ এবং মহামারী বা দুর্যোগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একরকম খড়গ চলতে দেখা গেছে। ভাবটা এমন যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেই সমস্যার একমাত্র সমাধান। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, দেশের নীতি নির্ধারকরা যদি কোনো আদেশ দেন তাহলে সেই আদেশ মেনে চলা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক বাধ্যবাধকতা বা কর্তব্য। তাদের প্রশ্ন, যারা নীতি নির্ধারকের আসনে আসীন থাকেন তারা একটি সিদ্ধান্ত নেয়ার আগে যথেষ্ট ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। বিগত সরকারের সময় বিশেষ করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছিল সেগুলোর বেশিরভাগই ছিল অনেকটা হঠকরিতার মতো। তাহলে কি সেই চিরচেনা সিদ্ধান্ত কি থেকে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম? শুরুটা হয়েছিল 2020 সালে। করোনা ভাইরাস তখন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। সংক্রমণ ঠেকাতে বিশ্বের কিছু দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও দেওয়া হয় নিরাপত্তা নির্দেশনাগুলোর অন্যতম ছিল শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া। সে সময় একটি আদেশে দেশের 3,70,00,000 শিশুর পড়াশোনা ব্যাহত হয়। 2022 সালে জানুয়ারিতে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের এক জরিপে দেখা গেছে, মহামারীকালে বিশ্বজুড়ে স্কুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকার কারণে 63,50,00,000-এর বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 31 আগস্ট পর্যন্ত টানা 1.5 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর 2021 সালের সেপ্টেম্বরে খুলে দেওয়া হয়। যদিও এর মধ্যে বেশ কয়েকবার শিক্ষা প্রতিষ্ঠান ধাপে ধাপে খুলে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তার করা হয়নি। সে সময় ইউনিসেফ স্কুল আবার খোলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার প্রতি বিভিন্ন দেশে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্যান্ডেমিক ক্লাসরুম উদ্বোধন করে। ইউনিসেফের শিক্ষা বিষয়ক প্রধান রবার্ট জেনকিন্স তখন বলেছিলেন, বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় কোভিড-19 সম্পর্কিত বিঘ্নের 2 বছর পূর্ণ হবে আগামী মার্চে। খুব সহজভাবে বললে, আমরা শিশুদের পড়াশোনার ক্ষেত্রে প্রায় অপূরণীয় মাত্রার ক্ষতি প্রত্যক্ষ করছি। তবে পড়াশোনার ক্ষেত্রে প্রতিবন্ধকতার অবসান ঘটাতে হবে এবং শুধু স্কুল পুনরায় খুলে দেওয়াই এক্ষেত্রে যথেষ্ট নয়। পড়াশোনার ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষার্থীদের নিবিড় সহায়তা প্রয়োজন। শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং পুষ্টি আগের অবস্থায় ফিরিয়ে স্কুলগুলোকে শুধু শেখানোর নির্ধারিত গণ্ডির বাইরেও নিতে হবে। এই প্রতিবেদন দেখে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে, করোনার মতো একটি ভয়াবহ মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিরোধিতা কেন করা হচ্ছে? আসলে সে সময়কালে আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিরুদ্ধে নই, বরং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের যে দীর্ঘ সময় সেই সময়ের বিরুদ্ধে। কারণ কোভিড-19 শুধু বাংলাদেশের মধ্যেই বিস্তার ছিল না, বিশ্বের প্রায় সকল দেশেই এর বিস্তার ছিল, সাথে প্রভাব বিস্তারের হারও ছিল ভিন্ন। ইউনিসেফের জরিপে এসেছিল, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুরা গণনা ও সাক্ষরতার মৌলিক দক্ষতা হারিয়েছিল। লাখ লাখ শিশু শ্রেণীকক্ষে থাকলে যে একাডেমিক শিক্ষা অর্জন করতে পারত তা থেকে উল্লেখযোগ্য মাত্রায় বঞ্চিত হয়েছে, যেখানে ছোট এবং আরও বেশি প্রান্তিক শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। সে সময় সংস্থাটি একটি সুনির্দিষ্ট জরিপ দেয়, যেখানে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্কুল বন্ধের কারণে পড়াশোনার ক্ষতি হওয়ায় 10 বছর বয়সীদের 70%ই সহজ পাঠ্য পড়া বা বোঝার সক্ষমতা অর্জন করতে পারেনি, যা মহামারীর আগের সময়ের তুলনায় 53% বেশি। ইথিওপিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা স্বাভাবিক শিক্ষাবর্ষে যে পরিমাণ গণিত শিখতে পারত তার মাত্র 30 থেকে 40% শিখতে পেরেছে বলে ধারণা করা হয়। উদাহরণস্বরূপ, টেক্সাসে 2021 সালে গ্রেড 3 এর 2/3 শিশুদের তাদের গ্রেডের জন্য গণিতে দক্ষতা কম ছিল। 2019 সালে এই হার ছিল অর্ধেক। ইউনিসেফের জরিপে আরও বলা হয়েছে, ব্রাজিলের বেশ কয়েকটি প্রদেশে গ্রেড 2 এর প্রতি 4 শিশুর মধ্যে 3 জন পড়ার দক্ষতা অর্জন থেকে বিচ্যুত হয়েছে, যা মহামারীর আগে ছিল প্রতি 2 শিশুর মধ্যে 1 জন। দেশটিতে 10 থেকে 15 বছর বয়সী শিক্ষার্থীদের প্রতি 10 জনের মধ্যে 1 জন জানিয়েছিল তাদের স্কুল
পুনরায় খুলে দেওয়ার পরে তারা আর স্কুলে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে না। দক্ষিণ আফ্রিকায় স্কুলগামী শিশুদের শিক্ষাবর্ষে যে অবস্থানে থাকার কথা ছিল তার চেয়ে তারা 75 থেকে 100% পিছিয়ে আছে। 2020 সালে মার্চ থেকে 2021 সালের জুলাইয়ের মধ্যবর্তী সময়ে 4 থেকে 5 লাখ শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়েছিল। ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে যে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 2020 সালের 17 মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, যা পরবর্তীতে 2021 সালের 29 জুলাই আবারও সেটি বাড়িয়ে 31 আগস্ট পর্যন্ত করা হয়। 16.5 মাসে মোট 22 দফা বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা 533 দিন বন্ধ রাখা হয়। ইউনিসেফ স্কুল বন্ধ সংক্রান্ত প্রতিবেদনের বিশ্লেষণে উল্লেখ করেছে যে বিশ্বব্যাপী 14টি দেশের বেশিরভাগ স্কুল 2020 সালের মার্চ থেকে ফেব্রুয়ারি 2021 সাল পর্যন্ত বন্ধ রাখে। ইউনিসেফের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে উত্তর আমেরিকার দেশ পানামায়। ওই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশের অবস্থান। এবার বুঝুন, বিশ্বে এত দেশ থাকতে কোনো দেশ করোনা মহামারীতে স্কুল বন্ধ রাখার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে তাদের নাম রাখতে না পারলেও বাংলাদেশ কিন্তু পেরেছে। জানেন তো, আমাদের দেশে একটি প্রবাদ খুব প্রচলিত, তা হলো এমনিতেই নাচুনি বুড়ি আবার পেল ঢোলে বাড়ি। আমাদের দেশের বেশিরভাগ সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত চাকুরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী, এমনকি যে কোনো শ্রেণী পেশায় এমন অনেক ব্যক্তি আছেন যারা চান কাজে ফাঁকি দিয়ে কোনো রকম মাস পার করে চলতে, অর্থাৎ ফাঁকিবাজি করে নামকা ওয়াস্তে হাজিরা দিয়ে দায় সারা। তাই 1.5 বছর কেন, আরও কয়েক বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও তাদের কিছুই হতো না, কারণ তাদের কয়জনের সন্তান এদেশে পড়াশোনা করে বলুন। দেশের শিক্ষা ব্যবস্থায় তৎকালীন সরকারের এমন সিদ্ধান্তে বেশ কয়েকজন শিক্ষাবিদ আর শিক্ষা বিশেষজ্ঞরা দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিরূপ প্রভাব কী হতে পারে সে ব্যাপারে সতর্ক করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বন্ধের বিষয়টা যেন খুব বেশি দীর্ঘায়িত না হয় তা বারবার বলেছিলেন। তার প্রেক্ষিতে তৎকালীন সরকারের পক্ষ থেকে দীর্ঘ সময় বন্ধ রাখার ক্ষতি পুষিয়ে নিতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছিল সত্যি, কিন্তু তা কেবল ছিল কাগজে কলমে আর দেশের তৎকালীন নীতি নির্ধারকদের মুখেই। বাস্তবে তার কিছুটা হলেও যদি দেখা যেত, হয়তো আমাদের সন্তানরা ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারত। তবে অটোপাস পদ্ধতিটি কিন্তু বিগত সরকারের বিরাট এক সাফল্য। শিক্ষার্থীদের লেখাপড়া না করিয়ে ঘরে বসে থেকে বা লেখাপড়ার সময়টা অন্য বাজে কাজে লাগিয়ে অটোপাস করিয়ে দেওয়ার বিধানটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীদের মন জয় করার বিরাট কৌশল ছিল। শুধু কি মহামারী, কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কিছুটা দুর্যোগের আভাস পেলেই বন্ধ করে দেওয়া হতো শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর গঠিত সরকারকেও সেই একই পথে হাঁটতে দেখা যাচ্ছে। তারা ক্ষমতা গ্রহণের পরেই বিশ্ব জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। জানা গেছে 2026 সালে বাংলাদেশে স্কুল কলেজ সাময়িকভাবে 1 মাসেরও বেশি সময় বন্ধ রাখার মূল কারণ ছিল পবিত্র রমজান ও ঈদ উল ফিতর ছুটি, যা সরকারি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক ছুটির সাথে সমন্বয় করে পুনরায় দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। এই ছুটি একত্রে প্রায় 40 দিন পর্যন্ত চলে, যার ফলে প্রায় 1 মাসের বেশি সময় শ্রেণীকক্ষে পাঠদান স্থগিত থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির বার্ষিক ছুটির তালিকা এবং হাইকোর্টের নির্দেশনার কারণে রমজানের আগেই ছুটি শুরু হয়, শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকে। ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 26 মার্চের স্বাধীনতা দিবস উদযাপনের পর 29 মার্চ আবার খুলেছে। বিশ্লেষণে দেখা গেছে 2026 সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে রমজানের ছুটি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন হয়, যেখানে আবেদনকারীরা সরকারের নির্ধারিত ছুটি সূচিতে কিছু সংশোধন চেয়েছিলেন। রিটে উল্লেখ করা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি রমজান থেকে হওয়া উচিত এবং সরকারিভাবে নির্ধারিত সময়সূচি 8 মার্চ থেকে এগিয়ে এনে 18 ফেব্রুয়ারি থেকে শুরু করা উচিত বলে উল্লেখ করেন। এই রিটের শুনানির প্রাথমিক পর্যায়ে হাইকোর্ট একটি আদেশ দেন, যাতে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে
18 ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, যদিও পরবর্তীতে সেই একই আদেশ শীর্ষ আদালতের আপিল বিভাগ বা চেম্বার আদালত স্থগিত করেন। ফলে সরকারি মূল সময়সূচি আবারও বজায় থাকে। সবশেষ গত 2 এপ্রিল হামের প্রাদুর্ভাবের কথা বলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রস্তাব উঠেছে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনায়। আবার সরকার রবিবার থেকে সারা দেশে হাম প্রতিরোধে শিশুদেরকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। যেহেতু হাম ছোঁয়াচে এবং শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, সেহেতু সাময়িক বন্ধ রাখা যেতেই পারে। আবার সরকার যেহেতু প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে, সেহেতু কতদিন বন্ধ রাখা হবে, বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে কি কোনো ব্যবস্থা রাখা হবে? আর অফলাইনে ক্লাসে শিক্ষার্থীরা সরাসরি যে বিষয়টাকে নিয়ে ব্যাপক আলোচনা বা জানার সুযোগ পায়, অনলাইনে তার কতটুকু পায় তা সংশ্লিষ্টরা ভালোই জানেন বলে আমার বিশ্বাস। প্রশ্ন হচ্ছে, রমজান ও ঈদ উল ফিতরের 21 দিন আগে স্কুল বন্ধ করার জন্য রিট আবেদনের কি খুব বেশি প্রয়োজন ছিল? যদি খুব বেশি প্রয়োজন না হতো, তাহলে কিছু হলেই শুধু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে একটি মহল এত উদ্গ্রীব কেন? কয়েকটি লাইট আর ফ্যান বন্ধ রেখে দেশের কত কোটি টাকা জ্বালানি সাশ্রয় করেছে সরকার, তার হিসাব কি কেউ দেবে? কিছুদিন স্কুল বন্ধ রেখে কত টাকার বিদ্যুৎ বাঁচিয়েছেন তার হিসাব হয়তো সরকার করবে না। ঠিক তেমনি এদেশে কখনো কাউকে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হতে দেখা যায়নি যে সরকারি বা বেসরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা বহু মন্ত্রণালয়, দপ্তর, অধিদপ্তর বা কোনো সংস্থা যেখানে দিন রাত এয়ার কন্ডিশন চালানো হয়, নির্দিষ্ট কক্ষে কোনো কর্মকর্তা না থাকলেও তার কক্ষে থাকা এসি, ফ্যান বা শীতকালে রুম হিটার ব্যবহার করা হয়। অথচ এ সকল অফিসে যারা চাকরি করেন তারা জনগণের টাকায় এ সকল পণ্য ব্যবহার করলেও নিজেদের বাড়িতে কিন্তু সিলিং ফ্যানের চেয়ে বেশি হলে একটি চার্জার ফ্যান হয়তো থাকে। আর অফিসে গিয়ে জনগণের টাকায় কেনা জ্বালানি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে সারাক্ষণ চালিয়ে রাখেন এসি বা রুম হিটার। অথচ জ্বালানির সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উপর প্রায়শ খড়গ নামতে দেখা যায়। এছাড়াও জনগণের টাকায় পাওয়া গাড়ি অফিসের কাজে ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে স্ত্রীর শপিং, সন্তানের স্কুলে যাতায়াত, শালী বা শাশুড়িকে কোনো বিনোদন স্থান থেকে ঘুরিয়ে আনা সহ অনেক কাজে। তখন দেশের জ্বালানি অপচয় হয় না, হয় সাশ্রয়। আমাদের সমস্যা কি জানেন? আমরা অন্যের ধনে পোদ্দারি ভালোই করতে জানি।